আমাদের সবার কাছে মনে হয় খুবই সিম্পল জিনিস, কিন্তু যখন কোশ্চেন করা হয় তখন দেখা যায় সেটার অ্যান্সার আমরা সঠিকভাবে করতে পারি না। যেমন একটা উদাহরণ দেখাই তোমাদের, উদাহরণ দেখাইলে বুঝতে পারবা। দেখো এইখানটায় আমি একটা শব্দ লিখছি, দেখো শব্দটা হচ্ছে কি অ্যাকশন। এখন এই শব্দটার সাথে আমরা সবাই বেশ কম বেশি পরিচিত। এখন তোমাকে যদি বলি এই যে যে শব্দটা আমি লিখলাম, এই শব্দটা তোমার পার্ট অফ স্পিচ অনুযায়ী নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, কোনটা অ্যান্সার হবে? দেখবা অনেকেই কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারবে না। কারণ কি? এখানে বেশ কিছু কারণ আছে, যে কারণগুলো তোমাদের ক্লিয়ার নাই বিধায় তোমরা অনেকেই কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারবা না। দেখো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এইগুলো আমাদের কাছে সবার কাছে অনেক ইজি মনে হয় যে এইটার থেকে তো প্রশ্ন আসলে আমরা পারবো। পার্ট অফ স্পিচের কি পড়ার আছে? কিন্তু ভাই সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে পার্ট অফ স্পিচ দিয়ে কিন্তু আমার একটা মানে বইয়ের 3 ভাগের 2 ভাগ কমপ্লিট। 3 ভাগের 2 ভাগ কমপ্লিট, এবং পরীক্ষায় কিন্তু এখান থেকেই কোশ্চেন আসে এবং এখান থেকে আমরা অ্যান্সার পারি না। আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলোই হয়। এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে এই যে অ্যাকশন এটা কি হবে? নাউন হবে, অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? সেটা অ্যান্সার দিয়ে যাও। আর বাকিটা আমাদের সাথে যারা পারো না তারা একটু চেষ্টা করো। দেখো এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা ক্লাসে যা কিছু করাবো প্রত্যেকটা জিনিস তোমাদের বইতে, তোমাদের কাছে যার কাছে যেই টাইপের বই আছে, তোমাদের কাছে কম্পিটিটিভ এক্সাম থাক, মাস্টার থাক, বা যে টাইপের ইংলিশ কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য যে কোনো টাইপের একটা বই যদি থাকে, বা অ্যাডমিশনের জন্য যারা দেখতেছো তাদের কাছে যদি অ্যাডমিশনের কোনো বই থাকে, প্রত্যেকটা বইতে আমাদের সব তথ্যগুলোই কিন্তু সাজাই গুছাই দেওয়া আছে। কিন্তু বইতে থাকলে কি হবে জানো? বইতে থাকলেও কিন্তু অনেকেই পড়ে বুঝতে পারবা না। আবার হ্যাঁ, পড়ে বুঝতে পারছো, কিন্তু সমস্যা হয় কোনখানে? আমি আমার কথা যদি বলি, আমার কাছে বই মনে হতো যে ক্লাস করার কি দরকার, ক্লাস করার কোনো প্রয়োজন নাই, আমি তো বই পড়লেই পারবো, বই তো আমার সবকিছু আছে। কিন্তু দেখা যেত আমি বই পড়তেছি, আমার একটা চ্যাপ্টার শেষ করতে 1.5 দিন থেকে 2 দিন সময় লাগতেছে। কিন্তু বাকি যে একটা চ্যাপ্টার, সে একটা চ্যাপ্টার মনে করো আমি একদিন একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে আমি পড়তে গেছি, তখন আমার ধারণা চেঞ্জ হয়ে গেল, আরে আমি এই জিনিসটা পারতাম না, বাট ক্লাস দেখার পরে যখন করতেছিলাম আমার তো 1.5 দিন সময় লাগলো না, একদিনের ভিতরে হয়ে গেল। তখন থেকে আমি বুঝতে পারলাম যে বইতে আমার সবকিছুই থাকে, কিন্তু যখন আমরা ক্লাস করি তখন জিনিসটা আমাদের কাছে ইজি মনে হয়। কারণ ক্লাসে স্যারের কাছ থেকে যখন একবার শোনা হয়, তার পরবর্তীতে যখন পড়া হয়, তখন জিনিসটা আমার কাছে সহজ মনে হয়, মনে হয় যে এটা আমার পরিচিত জিনিস, তখন জিনিসটা কিন্তু আমাদের সবার কাছে ইজি হয়ে যায়। তো এখন আমাদের বইতে এই বিষয়গুলো আছে, আমাদের পড়ার প্রয়োজন নেই। যদি এরকম চিন্তা ভাবনা কারো থাকে তো একবার তুমি চলে যেতে পারো, আমাদের কোনো আপত্তি নাই। বাট যাদের আসলে শেখার ইচ্ছা আছে, পড়ার ইচ্ছা আছে, তারা চাইলে আমাদের সাথে কন্টিনিউ করতে পারো। আশা করি তোমরা নিরাশ হবে না। আমার উত্তরণগত কিছু সমস্যা আছে, সমস্যাগুলোকে একটু স্কিপ করে যে রুলস গুলো দেখাবো সেগুলো দিকে একটু খেয়াল করো। দেখো আজকের ক্লাসে আমরা পার্ট অফ স্পিচের যত টাইপের কনফিউশন আছে, কনফিউশন গুলো দূর করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। দেখো এইখানটায় আমরা প্রথমেই যে শব্দটার কথা বললাম, এই যে অ্যাকশন, এই শব্দটা তোমার কি হবে? নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে নাকি ভার্ব হবে? এইটার অ্যান্সার করা খুবই সহজ। দেখো আমরা ছোট থাকতেই শিখছি, আমরা সবাই জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে। এখন এই শব্দ থেকে আসলে তুমি এখন খুঁজে বের করবা অর্থ, একটু ঝামেলা টাইপের জিনিস। তো এই টাইপের জিনিসগুলো আমরা একটা কাজ করতে পারি। দেখো কোনো শব্দের শেষে যদি আমার কি থাকে, টিআইওএন থাকে, যদি কোনো শব্দের শেষে আমার টিআইওএন থাকে, তাহলে সেটাকে কি বলি আমরা? সেটাকে আমরা নাউন বলি। সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। যদি কোনো শব্দের শেষে আমার কি থাকে, টিআইওএন থাকে, তাহলে সেটাকে আমাদের কি বলে? নাউন বলে। তাইলে এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে অ্যাকশনটা কি হবে? সবাই এখন অ্যান্সার করতে পারবা যে আমার অ্যান্সারটা হবে কি? এই কদ একটা অ্যান্সার হবে, কি হবে? নাউন হবে। একটু তোমাকে আরেকটা জিনিস আমি শিখাই রাখি। দেখো একটা শব্দের শেষে যদি টিআইওএন থাকে মানে শোন থাকে, তাহলে সেটা কি হবে? মানে নাউন হবে। তোমরা জাস্ট আমার সাথে একবার পড়ো, আমি যেইভাবে পড়তেছি, আমি যেইভাবে বলতেছি, জাস্ট সেইভাবে 2-3 বার করে পড়ো, দেখবা তোমার কাছে ইজি মনে হবে। কোশ্চেন দেখলে তুমি বুঝবা যে আমার অ্যান্সারটা এইরকমের হবে। দেখো একবার বিশ্বাস না হয় একবার পড়ে দেখো, ভালো লাগবে। দেখো শব্দের শেষে যদি টিআইওএন থাকে তাহলে সেটাকে নাউন বলবো আমরা। যদি শব্দের শেষে এএনসিই থাকে, এন্স থাকে, এএনসিই এন্স থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। যদি শব্দের শেষে আমার ও আর থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। যদি আমার শব্দের শেষে মানে থাকে, তাহলে আমরা কি বলবো? আমরা সেটাকে নাউন বলবো। এখন প্রত্যেকটা তথ্য বইতে আছে, আমি আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা তথ্য বইতে আছে, সুন্দর করে সাজাই দেওয়া আছে। তোমাদের লিখে নেওয়ার প্রয়োজন নাই, তোমরা জাস্ট বই খুলে বইতে একটু খুঁজলেই পেয়ে যাবে প্রত্যেকটা তথ্য। যদিও এক জায়গায় এভাবে সাজাই দেওয়া নাই, কিন্তু প্রত্যেকটা তথ্য পেয়ে যাবা। কিন্তু তথ্য থাকলেও কিন্তু আমাদের পড়া হয় না, বা পড়লেও মনে থাকে না। বাট ক্লাস করার পরে করতে দাও, দেখবা মনে থাকবে। ঠিক আছে, বইতে আছে বিদায় ক্লাস করার প্রয়োজন নেই, এইভাবে চলে যাবা। তো তুমি আসলে আমার যতটুকু মনে হয় অনেকটা পিছিয়ে পড়বা। ওকে, নেক্সট দেখো নেস। যদি আমাদের নেস থাকে তাহলে সেটা হবে কি? নাউন হবে। এইখানে একটা জিনিস বলে রাখি, দেখো নেস একটা শব্দ, আর একটা আমার আছে লেস।
লেস থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে, লেস থাকলে কি হবে অ্যাডজেক্টিভ, আর নেস থাকলে সেটা হবে আমাদের নাউন। নেস এন আছে, এন এন থাকলে সেটা কি নাউন, নাউনের সাথে মিল আছে না নেস, তাহলে সেটা কি নাউন। আর এই যে লেস, লেস থাকলে কি হবে আমার অ্যাডজেক্টিভ হবে। দেখো একই টাইপের জিনিস, এন এবং এল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যখন এল থাকবে কোনো শব্দের শেষে কি থাকবে লেস, তখন আমরা হেল্পলেস যদি বলি হেল্পলেস তাহলে সেটা কি হবে আমার, সেটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ওকে দেখো এখন আমার আরেক কিছু জিনিস আছে, যদি নেস থাকে তাহলে সেটা আমার কি হবে, যদি নেস থাকে তাহলে সেটা কি হবে, তাহলে সেইটা হবে আমার নাউন। ওকে, কোনো শব্দের শেষে যদি টি ওয়াই থাকে তাহলে সেটা নাউন হবে, যদি ও সি কে থাকে যেমন ব্লক তাহলে সেটা কি আমাদের নাউন হবে। ঠিক আছে, যদি আর ওয়াই থাকে সেটা নাউন হবে, এস ই বা এস থাকলে নাউন হবে, তারপরে ই আর থাকলে নাউন হবে, সি ওয়াই থাকলে নাউন হবে, হুড থাকলে নাউন হবে, এইচ ডবল ও ডি হুড থাকলে নাউন হবে, আইসিই আইস থাকলে নাউন হবে, লেট এলইটি লেট থাকলে নাউন হবে, আইএসএম ইজম থাকলে নাউন হবে, শোন এস আই ও এন শোন থাকলে নাউন হবে। তারপর দেখো এন্স ইএনসিই থাকলে নাউন হবে, ডোম থাকলে নাউন হবে, টিউড টিউডিই টিউড থাকলে নাউন হবে, টিএইচ থাকলে নাউন হবে, ইউআর থাকলে নাউন হবে, এমইএনটি থাকলে নাউন হবে। আশা করি বুঝতে পারছো। দেখো এই শব্দগুলোকে 3-4 বার করে পড়ো একবার, আমি তো একবার পড়াই দিলাম, এরপর তোমরা 2-3 বার করে পড়ো, দেখবা তোমাদের কাছে ইজি মনে হবে, এই জিনিসগুলো আর কঠিন মনে হবে না পড়তে গেলে। দেখবা 1 বার থেকে 2 বার পড়লে মনে হয়ে যাবে, মনে থাকবে। আমি আবারও বলি বইটা প্রত্যেকটা তথ্য সাজাই দেওয়া আছে এবং আমরা পার্ট বাই পার্ট ধরে ধরে কিন্তু করাবো। আজকের ক্লাসে আমরা জাস্ট পার্ট অফ স্পিচের যে কনফিউশনগুলো আছে কনফিউশনগুলো দূর করবো, পরবর্তী ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি ভাই, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে তুমি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, জোরাজুরি করবো না। ওকে, এবং এইখানটাই কিন্তু আমরা তোমাদের ইংলিশ এবং ম্যাথ, জব প্রস্তুতির যে ইংলিশ এবং ম্যাথ আছে এই দুইটাকে আমরা অবশ্যই কমপ্লিট করাই দেবো তোমাদের, একদম এমনভাবে কমপ্লিট করাই দেবো যে আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো জায়গায় কোনো কনফিউশন থাকবে না। যাই হোক, আমরা পরবর্তীতে চলে আসি, আর পরবর্তীতে আমরা অন্য একটা স্যার এনে বাংলা সেকেন্ড পেপারে যে ক্লাসগুলো আছে সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকলে কিছুটা হইলেও উপকৃত হবেন আপনারা। ওকে, নেক্সট আমরা খেয়াল করি তাইলে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, তাইলে এইটার যদি আমরা এইগুলো শব্দগুলো পড়ার পরে যদি আমরা এইটার দিকে তাকাই তাইলে মনে হয় আমরা অনেকেই অ্যান্সার করতে পারবো যে এইটার অ্যান্সার কি হবে। যদি এইখান থেকে বলি যে এই যে অ্যাটেন্ডেন্স, যদি আমি বলি অ্যাটেন্ডেন্স, এটা কি হবে আপনার, নাউন হবে, অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে নাকি ভার্ব হবে? দেখেন আপনি অর্থ না জানলেও যে উপস্থিতি, অ্যাটেন্ডেন্স মিন্স উপস্থিতি, বাংলা অর্থ না জানলেও আমার সমস্যা নাই, আমরা এটা থেকে অ্যান্সার করতে পারবো। কিভাবে আমরা অ্যান্সার করতে পারবো, এই যে শব্দের শেষে আমার এ এন সি ই আছে, এই যে এ এন সি থাকলে সেটা কি হয় আমার নাউন হয়, এ এন সি থাকলে আমাদের কি হয় নাউন হয়। তার মানে এটা অ্যান্সার করা সহজ না, এটা অ্যান্সার করা কিন্তু সহজ হয়ে গেল আপনার জন্য। দেখেন এই যে ম্যারিটরি, এই যে যেটা আছে যে ম্যাট্রিমনি, এই ম্যাট্রিমনি শব্দটার কথা যদি আমরা বলি এইটা কি হবে, যদি আপনাকে 4টা থেকে আমি অ্যান্সার করতে বলি তাহলে আপনি অ্যান্সার কোনটা দেবেন, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? দেখেন এই যে এম ও এন হয়, এই যে দেখেন এই যে এম ও এন হয়, ম্যাট্রিমনি মানে বিবাহ, ম্যাট্রিমনি মানে হচ্ছে কি বিবাহ। আপনি অর্থ না জানলেও কিন্তু আপনি এটা অ্যান্সার করতে পারছেন যে এটা একটা কি হবে, নাউন হবে। ভাই নাউন দিয়ে আমার জাস্ট এইখানে শেষ না, নাউনের অনেক ডিটেলস পড়ার বাকি আছে, আমরা সেগুলো পড়বো কিন্তু আজকের ক্লাসে না, আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা কিন্তু সেগুলো ডিটেলস আলোচনা করবো, জাস্ট শর্টকাট আলোচনার মাধ্যমে হবে না। বাট এইখানগুলো এই জায়গাগুলোতে আমাদের বেশ কিছু কনফিউশন আছে, কনফিউশনগুলো দূর করতে হবে। এই কারণে আমরা ফার্স্টের ক্লাসটাই জাস্ট কয়েকটা চার্ট আনছি, চার্টগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের কনফিউশনগুলো কিছুটা হইলেও দূর হয়। ওকে ওকে, যদি বলি কনফিউশন এটা কি হবে, এটার অ্যান্সারও আশা করি সবাই এখন করতে পারবা, কারণ এই জায়গাটায় আমরা দেখি এই যে এস আই ও এন আছে, এস আই ও এন আছে, তার মানে কি কনফিউশনটা আমাদের কি হবে, কনফিউশনটা আমাদের নাউন হবে। আশা করি এটাও সবার ক্লিয়ার হয়ে গেছে এখন। হ্যাঁ দেখা যাচ্ছে তো সবকিছুই। ওকে, এখন আরো কিছু উদাহরণ দিব, তার আগে আমরা আর কয়েকটা জিনিস দেখব। কেন দেখব, কারণ দুইটা জিনিস যখন তুমি পড়বা, দুইটা জিনিস পড়ার পরেই কিন্তু তোমার কনফিউশনটা সৃষ্টি হবে। তুমি যখন কম জানো, একটা জিনিস জানো, তখন তোমার কনফিউশন সৃষ্টি হবে না, ঠিক আছে? কিন্তু যখন তুমি দুইটা জিনিস জানো, ওই দুইটার ভিতরে যখন কম্পেয়ার করতে যাবা, প্রায় কাছাকাছি জিনিস দুইটা যখন জানবা তখন কিন্তু তোমার কনফিউশনের ভিতরে পড়ে যাবা। এখন দেখো তোমাকে যদি বলি যে অ্যাক্টিভ, এটা কি হবে, তোমার কাছে মনে হচ্ছে যে শব্দের শেষে টি আই ভি আছে, তার মানে এটা মনে হয় নাউন হবে। কিন্তু আসলে সত্যি কথা যেটা সেটা হচ্ছে শব্দের শেষে টি আই ভি থাকলে সাধারণত আমার কি হয় না, নাউন হয় না। আচ্ছা একটা কথা বলে রাখি, সাধারণত মানে কি, আর সাধারণত যখন বলবো সাধারণত মানে কখনো কখনো কিন্তু চাইলে এটা পরিবর্তন হতে পারে, এই জিনিসটা মনে রাখতে হবে। সাধারণত শব্দের অর্থ হচ্ছে কি যে সবসময় এটা মানে বাধ্যতামূলক হবে, ম্যান্ডেটরি এরকম কিন্তু না, এটা কিন্তু মাঝে মাঝে আমাদের পরিবর্তন হবে, চেঞ্জ হইতে পারে কিন্তু, ঠিক আছে? সাধারণত শব্দ বলতে আমরা কিন্তু সেটাই বুঝি, হ্যাঁ, আর প্রধানত বলতেছে সাধারণত চেঞ্জ হয় না, এই টাইপের।
তবে হ্যাঁ আমরা এই যেগুলো বলবো ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে কি চেঞ্জ হচ্ছে না, 98% সম্ভাবনা থাকে তোমার চেঞ্জ হয় না, কিছুটা ব্যতিক্রম থাকলে সেগুলো আলাদা ব্যাপার। অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের শর্টকাট, তো এই কারণে অনেক সময় কিছুটা সমস্যার ভিতরে পড়তে হয়, কারণ মনে হয় যে ভাই এইটা তো আমরা দেখছিলাম নাউনের ক্ষেত্রে, তাহলে অ্যাডজেক্টিভ কেন হচ্ছে, এরকম সমস্যা কিছু পড়বো আমরা, সেগুলো সামনে আলোচনা করব। যাই হোক, তাইলে এই যে যদি আমরা দেখি বলি অ্যাক্টিভ এবং অ্যাকশন এই দুইটার ভিতরে কোনটা নাউন, আমরা এটা নাউন বুঝতে পারছি কারণ টিআই ওয়েন আছে। এখন এই টিআইভিই দেখেও আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের এটা নাউন, কিন্তু আসলে টিআইভিই থাকলে সেটা নাউন হয় না, সেটা কি হয়ে যায়, সেটা আমাদের হয়ে যায় অ্যাডজেক্টিভ। সেটা কি হয়ে যায় আমাদের অ্যাডজেক্টিভ। এখন কিছু শব্দের শেষে আমরা একটা জিনিস দেখে বুঝতে পারবো যে সেটা আমার অ্যাডজেক্টিভ হইতে পারে। বইতে আছে, বই খুঁজলে পাবা, বাট আগে আমাদের সাথে একবার শোনো, যদি পারো একটু নোট ডাউন করে লেখো, নোট ডাউন করে রাখো খাতায়, দেখবা তোমার একদম ক্লিয়ার হয়ে গেছে। বই পড়লে মনে হবে যে এই যে জিনিস আমি ছোটকাল থেকেই পড়তেছি, এই জিনিসগুলো এগুলো আমার কাছে মানে খুবই ইজি, বাচ্চাদের মতো জিনিস মনে হবে। তো একবার পড়ি আমরা, দেখো কোনো শব্দের শেষে যদি আমার এল থাকে, যদি কোনো শব্দের শেষে এল থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সেইটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। যদি কোনো শব্দের শেষে আইএস এইচ থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আইভিই যদি থাকে, যদি আমার কি থাকে আইভিই থাকে, তাহলে আমরা সেটাকে বলবো কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যদি আমার থাকে কি এ আর ওয়াই, তাইলেও সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যদি এ টি ই থাকে অ্যাডজেক্টিভ বলবো, অ্যাবেল থাকলে অ্যাডজেক্টিভ বলবো, ফুল থাকলে অ্যাডজেক্টিভ বলবো, এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ বলবো, ইকাল আই সি এল থাকলে অ্যাডজেক্টিভ বলবো, স্টিক আই এস টি আই সি থাকলে অ্যাডজেক্টিভ বলবো, ইডিআই ইডি থাকলে অ্যাডজেক্টিভ বলবো। এবং এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ভার্বের 3 নম্বরে আমার একটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা ডু ভার্বের 3 নম্বরে আমার হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। শব্দের শেষে ইএন থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে, এবং লেস এটা তো আগেই ক্লিয়ার করছি, লেস থাকলেও অ্যাডজেক্টিভ, আর নেস থাকলে সেটা হচ্ছে নাউন। যাই হোক, আর যে কোনো ভার্বের 3 নম্বরের ফর্ম যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি হবে, সেটাও আমাদের অ্যাডজেক্টিভ হয়। তো এইখানে যেগুলো দিছি এগুলো ছাড়া আরো অনেক আছে, বাট আমরা এগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই কারণে আমরা এগুলো দিছি। তোমাদের বইতে দেখবা আরো অনেক বেশি বেশি দিয়ে আছে। হ্যাঁ, ওকে, একটু কথা বলে রাখি, আমাদের কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে ভাই আমাদের ডিজিটাল বোর্ড নেই, হোয়াইট বোর্ডে বর্তমান সময়ে এসে হোয়াইট বোর্ডে করাচ্ছেন, বাট হোয়াইট বোর্ডে করলেও আমার মনে হয় যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ ক্লাস তোমরা পাবা। ভিডিওর রেজুলেশন কোয়ালিটি খারাপ হইতে পারে, বাট ভিডিওর যে কন্টেন্ট আমার মনে হয় না খুব বেশি একটা খারাপ হবে, মানে তোমরা উপকৃত হবে এতটুকু আশাবাদী আমি। ঠিক আছে, বাকিটা আসলে আমি কতটুকু উপস্থাপন করতে পারতেছি ক্যামেরার সামনে সেটার উপর নির্ভর করতেছে। যাই হোক, সামনাসামনি পড়াইতে পারলে আরো বেশি ভালো হতো। ওকে, যাই হোক, আমরা বাদ দিই। তাইলে আমরা এই দুইটা জিনিস থেকে দেখলাম, যদি শব্দের শেষে এই শব্দগুলো থাকে তাইলে আমরা সেটা বুঝবো কি আমার নাউন হবে। যদি শব্দের শেষে আমার এই শব্দগুলো থাকে তাইলে আমরা বুঝবো সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এবং এইটার থেকে প্রশ্ন আসবে, এবং এইটার থেকে আমরা কনফিউশনের মাধ্যমে সেটাকে যদি সঠিকভাবে অ্যান্সার না করি তাহলে কিন্তু আমরা ভুল অ্যান্সার করে আসবো। যদি সঠিকভাবে আমরা ক্লিয়ার না করি এখন পরীক্ষার হলে কিন্তু কনফিউশনের কারণে আমরা ভুল অ্যান্সার করে আসবো। এখন একটা কথা বলি, যদি আমি বলি ন্যাশনাল, হ্যাঁ, যদি বলি কি যে ন্যাশনাল, আমি পেনটা চেঞ্জ করি, যে ন্যাশনাল শব্দটা কি হবে, এখান থেকে একটু অ্যান্সার করার চেষ্টা করুন। নাউন হবে, অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, নাকি ভার্ব হবে? একটু চেষ্টা করেন তো, এটা পারেন কিনা দেখেন। এখন কিন্তু জিনিসটা অনেকটা ইজি মনে হচ্ছে। এখন আপনারা যেহেতু দুইটা পড়ছেন, আপনাদের কাছে মনে হচ্ছে যে হয় নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে, তাই না? এবং যারা ধরতে পারছেন যে শব্দটা শেষে এ এল আছে, এই যে এ এল আছে, তার মানে এটা কি হবে আমাদের অ্যাডজেক্টিভ হবে, তার কাছে একটাই শেষ হয়ে গেল যে এই যে অ্যাডজেক্টিভ হবে। মানে কোনটা হবে, অ্যানসার হবে আমার খদাগ। আর যারা একবারে ধরতে পারেন না তারা কি করতে পারেন, তারা তো বুঝতে পারছেন যে ভার্ব হবে না, আমার অ্যাডভার্ব হবে না, কারণ এই দুটো তো আমরা এখনো পড়ি নাই। তাহলে হয় নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আপনি দুইটার ভিতরে খুঁজবেন যে কোনটা শেষে আমার এ এল আছে, এই যে এ এল আছে, তার মানে এই যে এ এল আছে কোথায়, অ্যাডজেক্টিভের বক্সে। তার মানে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকলে বুঝবো কি আছে আমার, এটা আছে আমার অ্যাডজেক্টিভে আছে। হ্যাঁ, ওকে, তার মানে এটা আমার কিসে আছে, অ্যাডজেক্টিভে আছে। এখন আমি যদি আপনাকে আর একটা প্রশ্ন করি, যে এই যে ডকুমেন্টারি, যদি বলি যে ডকুমেন্টারি এই শব্দটা কি আপনি কি বলবেন, নাউন? এই চারটার ভিতরে কোনটা বলবেন, কদাক, খদাক, গদাক, নাকি ঘদাক? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাকি ভার্ব, কোনটা বলবেন? ডকুমেন্টারি। ভাই আবারও বলি, আমাদের কাছে জিনিসগুলো মনে হয় যে কোনো কিছুর নাম বুঝাইলে নাউন হবে, বাট পরীক্ষার হলে যে সেই নামগুলো যে কোনগুলো, সেই নামগুলো তো আমরা চিহ্নিত করতে পারি না, তাইলে আমরা অ্যান্সারটা করবো কিভাবে? তার মানে আমার কিন্তু জাস্ট ওই একটা শব্দ দিয়ে পড়লেই কিন্তু হবে না। এর ভিতরে আমার নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, তখন পড়তে গেলে আমার কোনটা প্রবার নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা কমন নাউন, এই টাইপের বেশ কিছু সমস্যার ভিতরে কিন্তু আমার পড়তে হবে। তো এই কারণে আমাদের জাস্ট ওই যে কোনো কিছু নাম বললেই নাউন বুঝবো, এইটা পড়ে যদি আমরা ভাবি পার্ট অফ স্পিচ শেষ, পার্ট অফ স্পিচ নাউন শেষ, তাইলে মানে কি বলবো তারে, আর বোকাচন্দ্র ছাড়া কিছুই বলার নাই তাকে। ঠিক আছে, যাই হোক, এখন দেখি আমরা সামনে আসি।
তার মানে এখান থেকে অ্যান্সার আশা করি আমরা পারবো। যদি বলি মুভেবল, দেখো শব্দের শেষে কি আছে, এ বি এল ই আছে, হ্যাঁ, আবাল না অ্যাবেল, ঠিক আছে, আবাল মনে হইতে পারে কিন্তু আবাল না, এটা আছে কি অ্যাবেল, হ্যাঁ, মুভেবল। তাহলে মুভেবল থাকলে কি হচ্ছে, তাহলে আমার যদি অ্যাবেল থাকে তাহলে শব্দের শেষে অ্যাবেল থাকলে সেটা কি আছে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে। শব্দের শেষে অ্যাবেল থাকলে কি হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ যাই বলি। ওকে, এবং উচ্চারণগত কিছু সমস্যা আমার আছে, সেগুলো একটু বাদ দিতে হবে, হ্যাঁ, উচ্চারণগত ভুল না ধরলে মনে হয় ভালো হয়, বাট গ্রামাটিক্যাল ভুল হলে সেটা আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন। ওকে, তাইলে নাউন এবং অ্যাডজেক্টিভ এই দুইটা জিনিস মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। বাকিটা আমরা একটু বই থেকে পড়ে নেব বা এগুলো একটু নোট ডাউন করে নেব, তাইলে সমস্যার ভিতরে মনে হয় না আমরা পড়বো। ওকে, পরবর্তীতে আমরা একটা জিনিস ক্লিয়ার করব, আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে অ্যাডভার্ব সম্পর্কে একটু ক্লিয়ার করব। একটু বলে রাখি, অ্যাডভার্ব আমার বিভিন্ন টাইপের হইতে পারে, আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এখন জাস্ট শর্টকাটে কিছু জিনিস শিখবো, কিন্তু তারপরে এখানে আমার বলে রাখতে হবে, যখন কোনো শব্দের দ্বারা সময়বাচক কোনো কিছু বোঝাবে, কোনো শব্দের দ্বারা যখন সময়বাচক কোনো কিছু বোঝাবে তখন সেটা আমার কি হবে, অ্যাডভার্ব হবে। যখন কোনো শব্দের দ্বারা আমার স্থানবাচক কোনো কিছু বোঝাবে তখন সেটা আমার কি হবে, অ্যাডভার্ব হবে। যখন কোনো কিছু আমার ভার্বকে মডিফাই করবে তখন সেটা অ্যাডভার্ব হবে। যখন একটা টোটাল বাক্যকে মডিফাই করবে তখন সেটা অ্যাডভার্ব হবে। অ্যান্ড ডিটেলস আমরা পরবর্তীতে আলোচনা করব, এখন জাস্ট এতটুকু মনে রাখলে হচ্ছে। এবং কোন শব্দগুলো আমার সাধারণত কি হইতে পারে, আমার অ্যাডভার্ব হইতে পারে, সেইগুলো নিয়ে আমরা একটা আলোচনা করি। জাস্ট কমন কিছু শব্দ নিয়ে দেখো, আমরা যদি বলি অ্যাগো মানে পড়বে, হ্যাঁ, এই যে অ্যাগো, এই অ্যাগো শব্দ থাকলে আমাদের বুঝতে হবে বাক্যের ভিতরে অ্যাগো আছে, মানে সেই অ্যাগোটা কি, তোমার সেই অ্যাগোটা হচ্ছে অ্যাডভার্ব, সেই অ্যাগোটা হচ্ছে কি, অ্যাডভার্ব। যদি বাক্যের ভিতরে এগেইন থাকে, এগেইন মানে হচ্ছে পুনরায়, সময়বাচক কিন্তু বুঝাচ্ছে, অ্যাগো পূর্বে সময়বাচক বুঝাচ্ছে, তার মানে কি এই সবগুলো তোমার কি অ্যাডভার্ব। অলমোস্ট প্রায় সময় না, এই যে অলমোস্ট প্রায়, তাইলে এই যে অলমোস্ট অ্যাডভার্ব, অলওয়েজ অ্যাডভার্ব, অলরেডি অ্যাডভার্ব, ইভার অ্যাডভার্ব, হিয়ার স্থান বুঝাচ্ছে এখানে, ডিয়ার সেখানে, নাও এখন সময় বুঝাচ্ছে, দেন ওয়ান্স একদা, সুন দ্রুত, সামটাইমস প্রায়, স্টারডে গতকাল, টুমোরো নেক্সট ডে, প্রিভিয়াস, এই টাইপের দিন টাইপের যে টাইপের শব্দ আছে সব, টুইস, নেভার, ওয়ানলি, কোয়াইট, অনলি, মনে রাখতে হবে অনলি, কোয়াইট, এই যে পরে আছে সিলড্রম, এই সিলড্রমের সাথে আরো অনেক কিছু শব্দ আছে, হার্ডলি, নেভার, এই টাইপের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো। তারপরে আমরা মানে ট্যাগ কোশ্চেন টাইপের যে শব্দগুলো পড়ছিলাম না, কিছু শব্দ আছে যে শব্দগুলো আমার কি বোঝায়, নেগেটিভ বোঝায়, তারা ট্যাগ কোশ্চেন ক্লিয়ার আছে তারা ধরতে পারবেন এইখান থেকে, যাদের ক্লিয়ার নাই তাদের পরবর্তীতে আমরা ক্লিয়ার করে দেবো। কিছু শব্দ আছে যে শব্দগুলো নেগেটিভের কাজ করে, এই যে সিলড্রোম, হার্ডলি, এই টাইপের আরো কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমার কি করে নেগেটিভের কাজ করে, ওই সবগুলোই কিন্তু আমাদের অ্যাডভার্ব। তারপরে এই যে টুডে মানে আজকে, এই টাইপের যে শব্দগুলো থাকবে সেগুলো থাকলে আমরা সাধারণত বুঝবো কি এটা আমার কি হবে, অ্যাডভার্ব হবে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার আগে একটা কোশ্চেন করি আপনাদের। হ্যাঁ, যদি আমি একটা শব্দ বললাম যে ভাইটাল, VITAL, এটা কি হবে, একটু অ্যান্সার দিতে পারবেন যে ভাইটাল এই শব্দটা আমাদের কি হবে, একটু অ্যান্সার দিতে পারবেন, একটু কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করেন তো, যে নাউন হবে, অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, নাকি ভার্ব হবে। একটু চেষ্টা করেন যে তিনটার ভিতরে কোনটা হবে। আমরা তিনটা তো শিখলাম, আমি বাদ বলে দিলাম যে ভার্ব হবে না, এটা বলে দিলাম। এখন চেষ্টা করেন তো তিনটার ভিতরে কোনটা হবে, একটু চেষ্টা করেন, আমার মতো করে একটু চেষ্টা করেন। আমি যেভাবে বলতেছি দেখেন আপনারা পারবেন, আমি জানি আপনারা পারবেন। সবসময় শব্দের লাস্টেরটা একটু বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, লাস্টের শব্দটা একটু ধরার চেষ্টা করো। লাস্টের শব্দে কি আছে, এল আছে, এল থাকলে তাইলে সেদের কি হয়, সেটা কি হয় আমাদের অ্যাডজেক্টিভ হয়। এল থাকলে সেটা কি হয় আমার অ্যাডজেক্টিভ হয়। আশা করি এটা বুঝাইতে পারছে। হ্যাঁ, এখন আমাদের সমস্যাটা যে এইখানটাই, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। বেশ কিছু শব্দ থাকে যে শব্দগুলো দেখে আমরা আসলে কনফিউশন হয়ে যাই যে এটা আমাদের কি হইতে পারে। কেমন, আমি একটা বাক্য লিখি, বাক্য লিখলে অনেক ক্লিয়ারলি বুঝতে পারবেন এই জিনিসটা। যদি আমি এরকম ভাবে লিখি যে একটা বাক্য লিখি, কিভাবে লিখবো, লিখে এইভাবে লিখি, ইট, এখানে লিখি ইট ইজ ইয়োর গো, এইখানে গোর নিচে দাগ দেওয়া আছে। হ্যাঁ, এই বাক্যটায় গোর নিচে দাগ দেওয়া আছে, নিচে আপনার অপশনগুলো দেওয়া আছে। এটা থেকে আপনারা বুঝতে হবে যে এটাই আপনারা কি করছে, এই এরকম আছে মনে করেন। হ্যাঁ, ইট ইজ ইয়োর গো এরকমের দিয়ে লাস্টে দাগ দেওয়া আছে, আর কোনো কিছুই বলা নাই বাক্যের ভিতরে। নিচে আপনার চারটা অপশন দেওয়া আছে। মনে করেন এটা আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে গেছেন, এটা আসলো, বা আপনি একটা জবের পরীক্ষা দিতে গেছেন, আপনার কোশ্চেনটা এইভাবে আসলো যে এটা লেখা আছে, গোর নিচে দাগ দেওয়া আছে, মানে বুঝতে হবে গোটা কোন পার্ট অফ স্পিচ সেটা আপনাকে নির্দেশ করতে বলছে, এবং নিচে অপশন থেকে খেয়াল করবেন কি কি দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, এই টাইপের ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, এখন আপনাকে বলতে হবে এই গোটা কি হবে। গো মানে কি,
বাংলা অর্থ দিকে খেয়াল করেন, গো মানে কি? আমরা সবাই বলবো যে গো মানে হচ্ছে যাওয়া। একটু আমি পরে অ্যান্সার দিই, আগে আপনারা একটু তারা বলেন তো, আপনাদের চিন্তা ভাবনা করেন তো। কমেন্ট করার দরকার নেই, থাক কমেন্ট করতে হবে না। বলবেন না যে ভাই কমেন্ট বের করার জন্য প্রশ্ন করছে, আমি কমেন্ট করতে নিষেধ করলাম, কমেন্ট করার প্রয়োজন নেই। জাস্ট একটু বলেন তো গোটা কি হইতে পারে। দেখেন আমার যে জিনিসটা মনে হয় ম্যাক্সিমাম মানুষ বলবে গোটা তো ভার্ব। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি গোটা ভার্ব, তাইলে তো অবশ্যই গো আমার ভার্ব হবে, তার মানে সঠিক উত্তর আমার ঘ হবে। এরকমটা মনে হইতে পারে, হ্যাঁ এরকমটা মনে আসাটাই স্বাভাবিক, কারণ গোটার সাথে আমরা পরিচিত এইভাবেই যে গোটা আমার একটা কি ভার্ব, কিন্তু আসলেই কিন্তু গো আমার ভার্ব না। গো এখানে ভার্ব না, এখানে গো কি হিসেবে কাজ করছে? গো এখানে নাউন হিসেবে কাজ করতেছে। গো এখানে কি হিসেবে কাজ করছে? নাউন হিসেবে কাজ করছে। একটু বাংলা অর্থ দিয়ে খেয়াল করি, ইট ইজ ইওর গো মানে এবার তোমার পালা। এইবার তোমার পালা, আমি একটা কাজ করছি, কাজ করার পরে আমার পরবর্তীতে যাচ্ছে সে সিরিয়াল মাফিক করবে, তো আমার কাজ শেষ, আমি বলবো তুমি আসো, এবার তোমার পালা। এই যে পালাটা, এটা হচ্ছে কি আমার এই যে গো দ্বারা আমার সেই পালা পালা বুঝাইছে, মানে পরবর্তীতে কে করবে সেই জিনিসটা। বা মনে করেন একটা জিনিস থাকে না যে একজন মুরব্বী, তার অনেক বয়স হয়ে যাওয়ার কারণে সে মানে পটল তুললো বা ইহলোক ত্যাগ করলো, তার পরবর্তীতে কি আছে আমরা সাধারণত ধারণা করি কি যে যদি আমার দাদারা দুই ভাই থাকে, আমার দাদা চলে গেল, তাহলে পরবর্তী আমার দাদার যে ভাই ছিল সাধারণত আমরা তাকেই তো ধারণা করি যে সে চলে যাবে, তাই না? বাদ বাকিটা তো এগুলোর বলা যায় না, এগুলো তো আল্লাহর হাতে আছে। যাই হোক, তো এই টাইপের যে বলি আমরা ইট ইজ ইয়ার গো, এই ক্ষেত্রে আমার গোটা হচ্ছে কি আমার হবে, আমার নাউন হবে, মানে হ্যাঁ নাউন হবে। এখন কথা হলো ভাই এইগুলো আমরা কি করে বুঝবো, কখন বুঝবো যে এইগুলো আমার নাউন হবে? দেখেন আমি কয়েকটা শব্দ কথা বলে দিই, কয়েকটা শব্দ আপনাদের লিখে দিই, তাইলে এইটা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ কিছু শব্দ আছে যে শব্দগুলো আমার একই সাথে নাউনও হইতে পারে, আবার একই সাথে আমার ভার্বও হইতে পারে। যেমন একটা শব্দ যদি আমি বলি হোম, কি বলি আমি? হোম। হোম মানে আমরা জানি বাড়ি, হোম মানে বলতে পারি আমরা কি বাড়ি। এই বাড়ি কি আমার কাছে মনে হইতে পারে যে এটা নাউন, অবশ্যই এটা পারমানেন্ট মানে নাউন, ঠিক আছে, এটা অবশ্যই নাউন, কিন্তু কিছু কিছু বাক্যে এটার ব্যবহার এমন ভাবে হয় যে এটা ভার্ব হয়ে যায়, আমার নাউন না হয়ে কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। আমি একটু পরে একটা উদাহরণ দিয়ে দেখাবো, আগে কিছু জিনিস লিখি। তারপর লেখেন এই যে হোম, পরে আছে ইন্টারেস্ট। হ্যাঁ ইন্টারেস্ট লেখেন, আমার সাথে সাথে আপনারা একটু লেখেন কষ্ট করে, ইন্টারেস্ট। তারপরে ওয়াটার, এইটার সাথে আমরা অনেকেই পরিচিত যে এই যে ওয়াটার মানে এটা মানে হচ্ছে আমার ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে, এটা আমরা অনেকেই জানি। হ্যাঁ তারপরে আছে আমার মাস্টার, কি আছে মাস্টার। তারপরে আছে কি পেন, তারপর আছে আমাদের পেন, এখানে পেন বলতে আমরা লেখা বুঝবো, ঠিক আছে। তারপরে আমার আছে ড্যান্স, কি আছে ড্যান্স। তারপরে আছে ওয়েজ, আমরা লিখি এখানে WAGE ওয়েজ। আরো কিছু শব্দ আছে মনিটর, মনিটর। তারপরে আমরা বলতে পারি মনিটর লেখছি, মিনিট বলতে পারি আমরা, মনিটরের পর আছে মিনিট আছে। আচ্ছা মিনিট বানানটা একটু করেন তো, মিনিট বানান, আপনারা একটু মিনিট বানানটা লেখেন তো একা একা না দেখে। ওকে তারপরে লেখেন চেয়ার আছে আমাদের, চেয়ার। এই চেয়ার বলতে আমরা সাধারণত বসাকে বুঝি। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমার নাউন হয়ে ব্যবহার হইতে পারে, আমার ভার্ব হয়েও ব্যবহার হইতে পারে, বাক্যের ব্যবহার অনুযায়ী এগুলো অনেক টাইপের হইতে পারে। যেমন আমি একটা যদি বাক্য বলি দা মিসাইল, যদি এরকম ভাবে আমি বলি যে দা মিসাইল, একটা বাক্য লিখতেছি আমি, দা মিসাইল, MISSILE, মিসাইল, দা মিসাইল হোম, দা মিসাইল হোম ইন অন টার্গেট, হ্যাঁ অন ইটস টার্গেট, আমি এখানে সংক্ষেপে রাখলাম, টিজি দিয়ে বুঝালাম টার্গেট। দ্য মিসাইল হোমড ইন অন ইট টার্গেটস, মানে মিসাইলটা কি করলো, তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে গিয়ে কি করলো, আঘাত করলো। তো এই ক্ষেত্রে আঘাত করার যে বাংলাটা মানে যে অর্থটা যে আঘাত করা, এই হোম দ্বারা সে আঘাত করা বোঝাচ্ছে মানে। হ্যাঁ তাহলে এই যে হোম, এই হোম বলতে আমরা কিন্তু বাড়িকে বুঝবো না, এই হোম বলতে আমরা কি বুঝবো, এই হোম বলতে আমরা বুঝবো এইটা আমার কি আঘাত করা বুঝাচ্ছে, তার মানে এটা আমার কি হবে, এটা আমার অ্যান্সার হবে ভার্ব, এটার অ্যান্সার কি হবে আমার ভার্ব হবে, মানে ঠিক আছে ঘটা গিয়ে আমার অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি। এখন বলতে পারেন যে ভাই আপনি গোটা তো লিখলেন না, দেখেন গো তো আমরা এখানে লিখছি, এই শব্দগুলো সাধারণত আমরা কি হিসেবে জানি,
এই শব্দগুলোকে আমরা সাধারণত নাউন হিসেবে জানি। এই শব্দগুলো সাধারণত আমরা কি হিসেবে জানি? নাউন হিসেবে জানি। এখন এ ব্যবহৃত হচ্ছে অ্যাজ, মানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এটি এখন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই নাউনগুলোকে আমরা সাধারণত কি হিসেবে জানি? নাউন হিসেবে জানি, কিন্তু অনেক সময় বাক্যের ভিতরে অবস্থান অনুযায়ী এরা ভার্বের মতো কাজ করে। যেমন হোম, ইন্টারেস্ট, ওয়াটার, মাস্টার, পেন, ড্যান্স, ওয়ার্ডস, মনিটরস, মিনিট, চেয়ার, যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা নাউন হিসেবে চিনলো, এরা অনেক সময় কি হয়ে যায়? নাউন না হয়ে এরা কিন্তু ভার্বের মতো করে কাজ করে। ওকে, এই বিষয়গুলোকে আমি একটু মুছে ফেলি। হ্যাঁ, এখন এর সাথে আরো কয়েকটা জিনিস আপনাদের একটু দেখাই। এরপর আমি আর কিছু শব্দ লিখবো, একটু মুছে ফেললাম আমি। আপনারা যারা তুলতে পারেন না তারা একটু পিছনে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে তুলে নিন। ওকে, এবার আমরা কিছু শব্দ দেখবো যে শব্দগুলো আমরা ভার্ব হিসেবে জানি, কিন্তু এই শব্দগুলো আমার খুবই সংক্ষেপে দুইটা শব্দ বলবো আমরা, গো এবং হেল্প। এই দুইটা শব্দ আমরা সবাই জানি। গো মানে যাওয়া, আর হেল্প মানে আছে আমার কি? সাহায্য করা। এই দুইটা শব্দ আমার কি হইতে পারে? দুইটা শব্দ আমার নাউন হয়েও কিন্তু বাক্যে ব্যবহৃত হইতে পারে। যেমন একটা বাক্য যদি আমি বলি এরকমের, যদি একটা বাক্য বলা হয়, বললাম দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। যদি বলি দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, লিখে দিই আমি। হ্যাঁ, একটা প্রশ্ন আপনার পরীক্ষায় এরকম মনে করেন আসলো, দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, অফ দ্য ওয়ার্ল্ড। এইটার কোশ্চেন আসলো আপনার যে এই যে গোর নিচে দাগ দেওয়া আছে, এই গোটা আপনার চারটার ভিতরে কোনটা হবে? ডেফিনেটলি আপনার কি হবে? নাউন হবে, কারণ এটা আমরা শিখে ফেলছি। এখানে ভার্ব হিসেবে একটা ভার্ব চলে আসছে আমার, দিস ইজ, এটা হয়। দা গো, নিয়ম, এখানে কি গো নিয়ম হিসেবে ব্যবহার করা হচ্ছে। দা ওয়ার্ল্ড, পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। হ্যাঁ, এটা হয় পৃথিবীর নিয়ম, যাই বলবেন তাই। গো আপনার কিন্তু এখানে যাওয়া হিসেবে বোঝাচ্ছে না, এটা আপনার নিয়ম হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে। তো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের পার্ট অফ স্পিচের ভিতরে একটা অংশ ছিল আমাদের প্রোনাউন, তাই না? এই যে প্রোনাউন, এই প্রোনাউনগুলো কিন্তু অনেক সময় ঝামেলা করে। হ্যাঁ, এই প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ অনেক সময় ঝামেলা করে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং যখন প্রোনাউন পড়বো তখন বিষয়টা আমরা ইন ডিটেলস আলোচনা করব। বাট আজকে আমরা শর্টকাটে যে কনফিউশনটা থাকে সেই কনফিউশনটা নিয়ে আলোচনা করি। একটা কোশ্চেন আমার এরকমের থাকে, দিস বুক। হ্যাঁ, কোশ্চেনটা এরকম থাকে, দিস বুক ইজ ইয়োর, দিস বুক ইজ ইয়োর। এই বাক্যে যদি দিজের নিচে দাগ দেওয়া থাকে, যদি এই বাক্যে দিজের নিচে দাগ দেওয়া থাকে, এবং এখান থেকে আমি ভার্বটাকে বাদ দিয়ে এখানে আমি লিখে দিলাম প্রোনাউন, প্রোনাউন। ঠিক আছে, এটাকে আমি বাদ দিয়ে দিলাম প্রোনাউন। তাহলে আপনি এখন অ্যান্সারটা দিবেন কি? সাথে আরেকটা জিনিস আমি আনবো, এখানে আরেকটা জিনিস আনি, এখানে আমি আনলাম প্রিপজিশন। হ্যাঁ, প্রিপজিশন। এখন আপনি বলেন যে এই যে দিস, এই দিসটা মেইনলি আমরা এই বাক্যে কি হিসেবে ব্যবহার করছি? বাক্যে দিসটাকে আমরা কি হিসেবে ব্যবহার করছি? তার আগে একটু বলে দিই, এই দিসটা আমরা সাধারণত যদি সঠিকভাবে পড়ি, এটা তাহলে আমার পরে পার্ট অফ স্পিচের প্রোনাউনের ভিতরে, প্রোনাউনের ডিমনস্ট্রেটিভ যে প্রোনাউনটা আছে, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, সেইখানে পড়ে দিস আছে আপনার, দিস, তারপর আছে দ্যাট, হ্যাঁ, দোজ, এই টাইপের বেশ কিছু শব্দ আছে, আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। ইট, তো এই শব্দগুলো আমার ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের ভিতরে পড়ে। তো এখন এই বাক্যে দিসটা মেইনলি কি হিসেবে ব্যবহার করা হয়েছে একটু ধারণা করেন তো, একটু বলার চেষ্টা করেন যে এটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, আমি বলে দিই। এইটা এই বাক্যের ভিতরে একটু খেয়াল করে দেখি, এইটা একটা নাউন। বুক একটা নাউন না? বুক একটা নাউন। নাউনের পূর্বে একটু মনে রাখবেন, নাউন এর পূর্বে, এন বলতেছে নাউন বুঝতেছি আমি, নাউন এর পূর্বে যা বসবে সবকিছু আপনার কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের আগে যদি একটা এ বসে তাহলে এ একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নাউনের আগে যদি একটা দা বসে, সে দাটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, দি এবং দার ব্যবহার তো বোঝেন, দি এবং দা। আচ্ছা, এই জিনিসগুলো আমরা পরবর্তী আলোচনা করবো। সাধারণত যদি আপনার ভয়েল হয়, ভয়েলের পূর্বে আমরা দা উচ্চারণ করি, আর কনসোনেন্টের পূর্বে দি উচ্চারণ করি। ওকে, যাই হোক, তারপরে আপনার যদি কি থাকে, আপনার যদি মনে একটা নাউন থাকলো, নাউনের পূর্বে যদি একটা নাউনও থাকে, যদি নাউনের পূর্বে একটা নাউনও থাকে, তাইলেও সেই নাউনটা কি হয়ে যায় আপনার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ নাউনের পূর্বে যাই থাকুক সবকিছু কি হয়ে যাবে আপনার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে এখানে বুক একটা নাউন না? বুক একটা নাউন, বুকের আগে আছে কি? দিস, তাহলে এই দিসটা আপনার কি হয়ে যাবে? বুক, নাউন, নাম বোঝাচ্ছে। আমরা বুক মানে কি? বই, এটা জানি সবাই। তাহলে বুক। এখন বলতে পারেন যে ভাই বুকের সাথে আমার এই শব্দগুলো নাই ভাই,
এই শব্দগুলো কখন থাকবে যেগুলো আমার স্বাভাবিক, মানে আমরা অর্থ বুঝতেছি না বা যেগুলো স্বাভাবিক নাউন, সেগুলো তো আপনারা স্বাভাবিক বুঝতেই পারবেন। কিন্তু কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো শেষে আমরা এগুলো দেখলে বুঝবো সেগুলো নাউন। এখন যে শব্দগুলো শেষে আমার নাই সেগুলো তো আমরা এটাতে বুঝতে পারবো না। যে শব্দগুলো শেষে এই শব্দগুলো নাই সেগুলো তো আপনার বাংলা অর্থ দিয়ে বুঝতে হবে, কিছু করার নাই। এটা তো আমরা শর্টকাট কিছু টিপস বের করা হয়েছে, ট্রিক্স বের করা হয়েছে, যে এই ক্ষেত্রে আমরা দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন হয়। এই কারণে ভাষাবিজ্ঞানী যারা আছে, অর্থাৎ ইংলিশ ভাষা নিয়ে যারা গবেষণা করে, তারা এই জিনিসগুলো একটু শর্টকাটের রুলসের মতো করে বলছে, ঠিক আছে? বা আমাদের দেশে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে লেখালেখি করে তারা এগুলোকে আলাদাভাবে একটু করছে, যাতে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য সুবিধা হয় বিষয়গুলো, ঠিক আছে? ওকে, তার মানে আমরা কি শিখলাম এখান থেকে, যে নাউনের পূর্বে যা বসবে, নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে যাই বসবে সবই আমার কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তার মানে আশা করি এই বিষয়টাও সবার ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমি আরেকটা বাক্য বলবো, এটা সেখান থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন যে এটার অ্যান্সার কি হইতে পারে। ওকে, এটার অ্যান্সার কি হচ্ছে আপনার? এটার অ্যান্সার হচ্ছে কিন্তু গদাগ। এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার কিন্তু হচ্ছে আমার গদাগ, তাই না? কি হচ্ছে? অ্যাডজেক্টিভ, কারণ কি বুকের আগে বসছে। ওকে, এইটা দিয়ে যদি আমি আরেকটা বলি, দিস ইজ ইওর বুক, যদি এইভাবে বলি, আমি বলি যদি এরকম ভাবে বলি, দিস ইজ ইওর বুক, ইওর বুক, বাক্যটাকে একটু ঘুরাই বললাম আমি, হ্যাঁ। এখন যদি দিস এর নিচে দাগ দেওয়া থাকে তাহলে এটাকে আপনি কি বলবেন? দিস ইজ ইওর বুক, মানে দিস ইজ ইওর বুক, এটাকে আপনি কি বলবেন এবার? অ্যাডজেক্টিভ, প্রোনাউন, নাউন, নাকি অ্যাডভার্ব? বলতে পারেন ভাই যা জানতাম সবকিছু তোমার এলোমেলো হয়ে যাচ্ছে, তাইলে আমরা বলবো না, আপনিই বলে দেন, তাইলে আমিই বলে দিই তোমাদের। দেখো এইটি সিঙ্গেল ভাবে আছে না, এখন এইটা এখন সিঙ্গেল ভাবে আছে না? সিঙ্গেল ভাবেই তো আছে, তাই না? যেহেতু সিঙ্গেল ভাবে আছে, এরপরে আছে কি? ভার্ব আছে, নাউন নাই। যেহেতু নাউন নাই তাহলে এটি কি হবে না? অ্যাডজেক্টিভ আমাদের হবে না। তাহলে কি হবে না? অ্যাডজেক্টিভ হবে না। তার মানে সঠিক যে ফর্মটা ছিল সেই ফর্ম অনুযায়ী হবে। সঠিক ফর্ম কি ছিল? প্রোনাউন ছিল। এই সঠিক ফর্মটা ছিল কি? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। বলতে পারেন ভাই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কই পাইলেন? এইটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো, হ্যাঁ। ওকে, তাহলে এই যে দিস, এটা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে এই দিসটা হচ্ছে কি? প্রোনাউন। মানে এবার অ্যানসারটা আমাদের কি হবে? ঘদাগ হবে অ্যানসারটা, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এবার আরো কিছু কোশ্চেন আমি করি, যদি অনেক বড় হয়ে যাচ্ছে জানি, বিরক্ত লাগতেছে, তারপরে আমি একটু করি। আর একটা জিনিস আপনাদের দেখাই, আর একটা জিনিস যদি বলি, তাইলে যদি কোনো শব্দের শেষে আমরা দেখি সাধারণত কি আছে, যদি শব্দের শেষে দেখেন আপনি লাগানো আছে ই এন, ঠিক আছে? যদি দেখেন ই এন, যদি দেখেন আর ই লাগানো আছে, এই টাইপের কিছু লাগানো থাকে, তাহলে বুঝবেন যে এটা আপনার কি হইতে পারে? ভার্ব হইতে পারে, হ্যাঁ। যেমন আমরা এরকম বলি না, শিওর, শিওর মানে নিশ্চিত। শিওর হচ্ছে কি? নিশ্চিত। এটা তো ভার্ব না, এটা ভার্ব, এটা ভার্ব না। তাহলে এটা শুরুতে আমরা যখন ইএন লাগাবো তখন এটা কিন্তু আমার ভার্ব হয়ে যাবে, হ্যাঁ। তখন এটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। ওকে, তাহলে তখন অ্যাডভার্ব থেকে আমার কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল। ওকে, এখন আরো কয়েকটা জিনিস আমি দেখাই আপনাদের, হ্যাঁ। একটা শব্দ আছে আমার এরকমের, একটা শব্দ আছে, মনে করেন এরকমের লিখলাম, আমি লিখলাম দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এইভাবে লিখলাম যে দ্য রিচ আর নট, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। যদি এইভাবে বলি অলওয়েজ হ্যাপি, তাইলে কি হবে? ওমা দোকানে আইছে। আচ্ছা, যদি এইভাবে বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, যদি আমি আপনাকে এই জিনিসটাকে মানে মার্ক করে দিই, দা থেকে নিয়ে রিচ পর্যন্ত, বা আপনার এখানে ইনভার্টেড কমার ভিতরে আটকানো থাকতে পারে, নিচে আন্ডারলাইন করা থাকতে পারে, বা পরবর্তীতে হাইলাইট করেও দিতে পারে। তো আমার সাধারণত জটিল যেটা ইনভার্টেড কমা অথবা নিচে আন্ডারলাইন, এই টাইপের থাকলে আমাদের কোশ্চেন বুঝতে সাধারণত একটু কষ্ট হয় যে এটা কোন অংশ করতে বলছে, হ্যাঁ। তো এখানে যদি তোমার দাগ দেওয়া আছে কি, এখানে দাগ দিছি অথবা ইনভার্টেড কমা দিছে তার রিচের, তো সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি। এই যে রিচ মানে আছে কি? ধ্বনি, তাই না? ধ্বনি সাধারণত কি হয়? এই ধ্বনিটা সাধারণত আমার কি বলতে পারেন যে ভাই, আচ্ছা আমি যদি শর্টকাটেই বলি আপনাকে, এই দাটা কি হবে তাই বলেন তো? দাটা কি হবে? এখন বলতে পারেন যে ভাই আগের রুলস অনুযায়ী তো আমার কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন আগের রুলস অনুযায়ী আপনার অ্যাডজেক্টিভ হয় না, কারণ আগের রুলসে আমরা শিখছি কি নাউনের পূর্বে যা থাকে সবই অ্যাডজেক্টিভ। তো রিচ তো আমার নাউন না, রিচ তো আমার অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এখন দেখেন, এই যে অ্যাডজেক্টিভের পূর্বে একটা দা বসছে, হ্যাঁ। অ্যাডজেক্টিভের পূর্বে কি বসছে? আমার দা বসছে। এরকম ভাবে যদি আমার অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমার আর্টিকেল বসে বা দা বসে, তাহলে সেটা আমার কি হয়ে যায়? তখন সেইটা আমার নাউন হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাইলে আমরা যদি বলি দা রিচ, এটা কি হবে? তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে কদাগ। অ্যান্সার হবে আমাদের নাউন। দা রাইস না, দা রিচ, সরি রাইস না, দা রিচ যদি বলি তাহলে এটা আমাদের অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের
নাউন। এখান থেকে আমরা অনেক কিছুই বোঝার চেষ্টা করলাম, আর অনেক কিছু আমরা স্কিপ করছি, পরবর্তী ক্লাস আলোচনা করব। ক্লাসটা ভাবছিলাম শেষ করব, কিন্তু তার আগে আর দু একটা জিনিস একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। এইখানটায় একটু খেয়াল করেন, যদি and, as, if, but, or, both, because, else, least, before, after, still, till, until, so, either dot dot or, neither dot dot nor, then, then, though, although, এই টাইপের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দেখলে বুঝবেন কনজাংশন হবে। কনজাংশন কাকে বলে? দুইটা বাক্যকে যে শব্দগুলো যুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। ও, আ, এলাস, ব্রেভো, ই, ফাই, হ্যালো, হুররে, ব্রেভো, এই টাইপের যে শব্দগুলো আছে, অর্থাৎ মনের আকস্মিক ভাব বা আকস্মিক সুখ দুঃখ যে শব্দগুলোর দ্বারা আমরা প্রকাশ করি, আকস্মিক যে অনুভূতিটা প্রকাশ করি যে শব্দগুলোর মাধ্যমে, সেই শব্দগুলোকে সাধারণত আমরা ইন্টারজেকশন বলে থাকি। ওকে, তো আমাদের যে পার্ট অফ স্পিচ ছিল তার সংক্ষিপ্ত আলোচনা বলতে গেলে এগুলোই। এখন বলতে পারেন ভাই কাকে কি বলে, এটা তো বললেন না ভাই। নাউন মানে যে নাম, এটা আপনি জানেন না। নাউনের পরবর্তীতে যা বসে সেটা প্রোনাউন, এটা আপনি জানেন না। এগুলো না জানেন তো আপনি ইন্টারমিডিয়েটে আসেন নাই, বা এগুলো না জানেন তো আপনি চাকরি প্রস্তুতি নিতে আসেন নাই। তো আমার কি সেগুলো বলার প্রয়োজন আছে? সেগুলো বলার প্রয়োজন নেই, সেগুলো বলে ভিডিও দীর্ঘ করারও প্রয়োজন নেই। তো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট আমরা সেগুলোই বললাম। বাকি যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, সেই 8 প্রকারের নাউন প্রোনাউন প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলস আলোচনা করবো, এবং 8 প্রকারই আমরা ডিটেলস আলোচনা করতে হবে এবং আপনাদের ডিটেলস জানতে হবে। তাই না হলে কম্পিটিটিভ এক্সামে আপনি টিকতে পারবেন না, আপনি অ্যাডমিশনে টিকতে পারবেন না, বা আপনি জবের ক্ষেত্রে ভালো পজিশনে যাইতে পারবেন না, অ্যাডমিশনে ভালো পজিশনে যাইতে পারবেন না। যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ক্লাসটা কেমন লাগলো একটু কষ্ট করে কমেন্ট বক্সে আপনার অনুভূতি জানিয়ে যাবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলে খারাপ ব্যক্ততা করে যাবেন। হ্যাঁ, আর মন চাইলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।